ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিল ও সাক্ষ্য কোর্টে অ্যাডভোকেটের চেম্বারে উপস্থিত। সেখানে অ্যাডভোকেট বলে, এর মধ্যেই আপনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন? তখন সাক্ষ্য বলে, আমি যখন বিদেশে থাকতাম তখন থেকে আমার বিয়ের চর্চা হতো। তারা চাইতো আমি যেন বিয়েটা করে ফেলি। এমনকি বাড়িতে আসার পরেও আমাকে বিয়ের জন্য সবাই বলে। কিন্তু ঘটনাচক্র ঝিলের সাথে আমার জোর করে বিয়ে হয়ে যায়, যেটা আমার বাড়ির সবাই কেউ মন থেকে মেনে নেয়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দেওয়ার। তখন অ্যাডভোকেট বলে, আপনারা তো আপনাদের সিদ্ধান্ত নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন, সেখানে আমার তো আর কিছু বলার থাকে না। পরক্ষণে অ্যাডভোকেট ঝিলকে বলে, আপনি কোনো কিছু ডিমান্ড করলেন না কেন? তখন ঝিল বলে, আমি কেন কিছু ডিমান্ড করব? আমরা গরিব বলে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব বলে জিনিস আছে। তাছাড়া বড় লোকেদের টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। অবশ্য ওদের বাড়ি থেকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা দিতে চেয়েছিল। এমনকি ওনার সবথেকে কাছের লোক, সবথেকে আপনজন ১ লক্ষ টাকা দিতে চেয়েছিল, যাতে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিই। তাছাড়া আমিও বিয়েটা মন থেকে মেনে নেইনি। পরবর্তীতে সাক্ষ্য বলে, শুধু কি সেই কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? তুমি যে ছেলেকে পছন্দ করো, সেই ছেলেকে বিয়ে করবে, তার জন্য নিজে থেকে আমাকে ডিভোর্স দিচ্ছ? কিছুক্ষণ পরে অ্যাডভোকেট মিস্টার ঘোষালকে ডাকতেই উনি বলে, ওনাদের বিষয়ে আমি সবটা শুনেছি। মিউচুয়ালি ওনাদের ডিভোর্সটা হয়ে যাচ্ছে। এটা ওনাদের জন্য ভালো। পরক্ষণে অ্যাডভোকেট সাক্ষ্য এবং ঝিলের ডিভোর্সটা করিয়ে দেয় আর বলে, আজ থেকে আপনাদের পথ আলাদা। আপনারা আর নিজের মতো করে নিজের জীবনটা এবার শুরু করতে পারবেন। কেউ কারো পথে বাধা হয়ে দাঁড়াবে না। তখন ঝিল বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আমার জীবনটা সুন্দর করেই শুরু করব। অপরদিকে সাক্ষ্য বলে, আমিও আমার জীবনটা ভালো করে শুরু করব। সাক্ষ্য ঝিলে এমন কথা কাটাকাটি দেখে অ্যাডভোকেট বলে, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে, আপনাদের দুজনের পথ এখন আলাদা, তাহলে এখনও ঝগড়া করছেন কেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা মান অভিমানের পালা চলছে, যেটা আপনারা যদি নিজে থেকে মিটিয়ে নিতে পারতেন তাহলে হয়তো সম্পর্কটা নষ্ট হতো না। তবে যাই হোক, আপনারা এখন আসতে পারেন, আপনাদের কাজ হয়ে গেছে। পরবর্তীতে সাক্ষ্য ঝিল বেরিয়ে আসে। সাক্ষ্য হাঁটে আর মনে মনে বলে, আসার সময় তুমি আমার সাথে এসেছিলে, এখন একা একাই চলে যাচ্ছ? আমার সাথে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? বয়ফ্রেন্ড সবার থাকতেই পারে, তবে তাকে নিয়ে এতটা কনসার্ন সেটা তোমাকে দেখে বুঝতে পারলাম। এবার তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখেই থাকবে। অন্যদিকে ঝিল অ্যাডভোকেটের কথাগুলো মনে করতেই মাথা ঘুরে যায়। তখনই দৌড়ে এসে সাক্ষ্য ধরে ফেলে। পাশে থাকার লোকজন এসে বলে, উনি আপনার কি হয়? সাক্ষ্য আর কোনো কিছু না ভেবেই বলে দেয়, উনি আমার স্ত্রী। আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে আমার গাড়ি করে নিয়ে যাব। পরবর্তীতে সবাই চলে যায়। তখন ঝিল বলে, তুমি মিথ্যে কথা কেন বললে? যেটা বলে সেটা তো মিথ্যে। তুমি কেন বললে আমি তোমার স্ত্রী? এখনই তো সবটা শেষ করে আসলাম। পরক্ষণে সাক্ষ্য বলে, কিন্তু আগে তো ছিলে, তাই আমি বুঝতে পারিনি, না ভেবে বলে দিয়েছি। এখন চলো গাড়ি করে বাসায় দিয়ে আসি। এটা বলে সাক্ষ্য ঝিলকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা সাক্ষ্যদের বাড়িতে দেখতে পাই, চৈতি যেতে সাক্ষ্যর মা বলে, আমি তোমার কথাই ভাবছি। ভাবলাম তোমাকে ফোন করব, কিন্তু তোমরা তো ডাকপার, কখন কোন সময় পেশেন্ট থাকে, তোমরা কোথায় থাকো, এসব ভেবে আর ফোন করা হয় না। পরক্ষণে চৈতি বলে, আজকে তো সাক্ষ্য নার্সিংহোমে যায়নি। আমি যতদূর জানি আজকে ওদের কোর্টে যাওয়ার কথা। এদিকে সাক্ষ্যর ঠাম্মি বলে, কাল তো তোমার মা বাবার আসার কথা আমাদের বাড়িতে, ওনারা কি আসবেন না? পরক্ষণে চৈতি বলে, সেটা তো আজকের দিনের উপর ডিপেন্ড করছে। যদি আজকের দিনটা ভালো হয়, এমনকি ডিভোর্সটা হয়ে যায়, তাহলে ওনারা কালকে আসবেন। পরবর্তীতে সাক্ষ্যর মেজকাকি বলে, ওই মেয়েটা যখন যেখানে যায় সবসময় তো ওর সাথে মা, বোন, ওর বন্ধুরা সবাই একসাথে যায়, কেন একা গিয়েছে? তখন চৈতি বলে, সেটা তো আমি জানি না। আমি নার্সিংহোমের স্টাফের থেকে শুনলাম সাক্ষ্য নার্সিংহোমে যায়নি, তাই ভেবে নিয়েছিলাম ডিভোর্স করতে করতে গেছে। পরের সিনে আমরা দেখতে পাই, বস্তিতে ঝিলের বাড়িতে সবাই দাঁড়িয়ে আছে। তখনই ঝিল যেতে সবাইকে দেখে বলে, এখানে কি সার্কাস খেলা হচ্ছে? তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে এখানে? তখন মেনুকা বলে, কি আর হবে, তোকে তো সেই ডিভোর্স করেই দিল, তাহলে আমাদেরকে বলে কি এমন হতো? আমাদের বস্তির লোকেরা তো তোকে কোর্টে দেখেছে, সবাই সবটা জেনেও গেছে,
তাহলে এখন সবার থেকে লুকিয়ে কি হবে? আমি তোদের আগেই বলেছিলাম, এসব বিয়ে না কখনো টিকে না, সেই তোকে ছুঁড়ে ফেলে গেল। এদিকে ঝিলের বন্ধুরা বলে, আমাদের বস্তির মেয়েকে অবহেলা করা ডাক্তারটাকে আমরা দেখে নেব। বন্ধুদের এমন কথা শুনে ঝিল বলে, না, ওর মন খুব নরম, খুব দয়ালু, ওর মন, তোরা কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবি না। এদিকে মেনুকা বলে, তুই যতই যা বলিস না কেন, বড়লোকেরা কখনো আমাদের বস্তির মেয়েকে মেনে নেয় না, যেমন তোকেও নিল না। মেনুকার কথা শুনে মিনু বলে, তাহলে তোরা এখন নাচা শুরু কর, তোদের জন্য আমি মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে আসছি, মিষ্টি খাবি তো? তখন মেনুকা বলে, তুই এমনভাবে কথা বলছিস কেন রে মিনু? তোর বর আমার ঘরে যেত বলে তোরা বাড়িতে সেটা নিয়ে অশান্তি করতি? আমার ঘরে যেত একটু শান্তি খুঁজতে, একটু শান্তির কথা বলতে, কিন্তু তোরা বাড়িতে সেটা নিয়ে অশান্তি শুরু করলি, তাই তো দিল্লিতে চলে গেল গাড়ি চালাতে। পরক্ষণে বস্তির লোকেরা বলে, মেনুকা, তোর মুখে কিছু আটকায় না তাই না? তোর মতন নির্লজ্জ হলে এসব কথা বলা যায়। শেষ পর্যায়ে ঝিল বলে, আমাকে কেউ ছুঁড়ে ফেলে দেয়নি, আমি নিজে থেকে চলে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।